বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি, এই অধ্যায়টি থেকে সকল রকমের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নগুলোকে আমরা এখানে টাইপ ভিত্তিক ভাবে সাজিয়েছি। আমরা এখানে টাইপ ভিত্তিক ভাবে এই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই যে টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্ন। টাইপ ওয়ানে রয়েছে ডেল্টা এস নির্ণয় করে বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দেবে, বিক্রিয়া দিয়ে তোমাকে বলবে যে এই বিক্রিয়া থেকে ডেল্টা এস এর মান বের করো এবং এই বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপ হারি, এরকম প্রশ্ন করবে। তো এরকম যদি প্রশ্ন করে তাহলে সেটার অ্যান্সার আমরা কিভাবে করব সেটা এখন আমরা দেখব। এখানে দেখো একটা বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এরকম। এই বিক্রিয়া থেকে বন্ধন শক্তি দেওয়া আছে, যেমন কার্বন কার্বন বন্ধন শক্তির মান আছে 812, যদি ট্রিপল বন্ড থাকে, আর সিঙ্গেল বন্ড থাকলে 344। আর সিএইচ বন্ধন শক্তি হচ্ছে 414, আর এইচ এইচ বন্ধন শক্তি হচ্ছে 436, এরকম দেওয়া আছে। এখন এই বিক্রিয়া থেকে আমাদের ডেল্টা এস এর মান হিসাব করতে হবে। ডেল্টা এস এর মান হিসাব করে আমাদেরকে বলতে হবে এই বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি হচ্ছে তাপ হারি। আচ্ছা, এখন এই যে বিক্রিয়াটি আমরা প্রথমে এটা লিখবো, লিখার পরে এটাকে অবশ্যই আমাদের করতে হবে কি, আহ, এইভাবে গাঠনিক সংকেত আকারে লিখতে হবে। গাঠনিক সংকেত আকারে লিখে তারপরে আমাদের এই যে এই লাইনটা পূরণ করতে হবে। যেমন গাঠনিক সংকেত আকারে যদি আমরা লিখি, এখানে সিএইচ, এই যে সিএইচ, আর এখানে এটা তো মূলত গাঠনিক সংকেত আকারে লেখা। জাস্ট আমরা সি এবং এইচ এর মাঝে একটা এরকম ভাবে বন্ড দিয়ে দিলাম, বন্ধন। আচ্ছা, এটা দেওয়ার নিয়মটা কি? নিয়ম হচ্ছে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজনী কত? 1। কার্বনের যোজনী 4। তার ভিতরে এই কার্বনটা, এই যে এই কার্বন এবং এই কার্বন নিজেদের মধ্যে ট্রিপল বন্ড মানে তিনটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, তার জন্য এরকম সি ট্রিপল বন্ড সি দিলাম। তাহলে এই কার্বনটার আর কয়টা হাত রয়েছে? মোট তো 4টা হাত, তাই না? কার্বন যোজনী 4, তাহলে এখানে আর একটা রয়েছে, এখানে 3টা দিয়েছি, একটা রয়েছে সেটা এই পাশে দিয়ে দিলাম। এই কার্বনেরও 3টা এখানে রয়েছে, আর একটা আছে সেটাকে এখানে দিয়ে দিলাম। আর এটার সাথে একটা হাইড্রোজেন এবং এই পাশে আর একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। আর এখানে 2H2 রয়েছে। মনে রাখতে হবে এই বিক্রিয়াটিতে অবশ্যই সমতাকরণ করতে হবে, সমতাকরণ করে তারপরে করতে হবে। সমতাকরণ করা না থাকলে সেগুলো করে নিতে হবে। এখানে দেখো H2, তো হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন রয়েছে। প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী কত? 2 করে। প্রত্যেকটা হাইড্রোজেন যোজনী কত? 2 করে। এখানে এই হাইড্রোজেনটা আর একটা হাইড্রোজেনের সাথে কত বন্ধনের মাধ্যমে যুক্ত হবে? একক বন্ধনের মাধ্যমে যুক্ত। এরও 2, এরও 2, তাহলে এইভাবে যুক্ত হবে। এখন এই যে এই সামনে টুটা বাদ দিলাম, তাহলে এই যে H2, এটা কত হবে? এইচ বন্ড এইচ, আর সামনে যে টুটা ওই টুটা এখানে বসিয়ে দিলাম এরকম। আচ্ছা, এরপরে এই পাশে চলে যায়। এই পাশে দেখো কার্বন আছে একটা, এই পাশে কার্বন একটা, তাহলে এই কার্বনের সাথে এই কার্বন একটা বন্ধনের মাধ্যমে যুক্ত। আর এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা? 3টা। দেখো কার্বন, যেহেতু এই কার্বনের সাথে এই কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত, তাহলে কার্বনের আরো 3টা হাত রয়েছে, সেই হাতগুলো কি হবে? এই পাশে দিলাম একটা, 1 2 3, এর সাথে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই যে 3টা হাইড্রোজেন হয়ে গেল। আবার এই পাশেও 3টা হাইড্রোজেন হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে দেখো কার্বন কার্বন বন্ধন কয়টা আছে? মনে করো এইগুলো নাই, তাহলে কার্বন, এই যে দেখছো, কার্বন ট্রিপল বন্ড কার্বন মানে সি ট্রিপল বন্ড সি, কয়টা বন্ধন আছে এখানে? এরকম কয়টা আছে? একটা। এই জিনিসটা এখানে আমরা লিখলাম। পরে দেখো এখানে সিএইচ বন্ড আছে, এই যে সিএইচ বন্ড আছে না, এই যে একটা এই পাশে, ঠিক এই পাশে আর একটা। তার মানে সিএইচ বন্ড কয়টা? 2টা, এই যে এখানে লিখলাম এরকম 2 সিএইচ বন্ড। পরে এখানে দেখো হাইড্রোজেন, আর হাইড্রোজেন বন্ড কয়টা আছে? 2টা, এখানে লিখলাম। এখানে দেখো কার্বন, মনে করো উপরে কিছু নাই, এই কার্বনের সাথে এই কার্বনের কয়টা বন্ধন আছে? একটা, এই যে এটা। এখানে সিএইচ, এই দেখো এই সির সাথে এইচ একটা, এর সাথে এটা একটা, 2টা 3টা, এটার সাথে এটা একটা, 4টা 5টা 6টা, এই যে 6টা সিএইচ বন্ড, এই 6টা সি। এখন বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি কত হবে? বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি মানে এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এতটুকু, এই মানটা এখানে আমাদেরকে লিখতে হবে। এইখানে লিখলাম, দেখছো এই যেটা এখানে লিখলাম, লিখলাম এই মানটা লিখতে হবে। সিএইচ বন্ডের মান কত? এই দেখো এই যে 812, এই যে 812। তারপর এখানে সিএইচ বন্ডের মান 414, আর এইচ এর হচ্ছে 436। এখন এগুলো সব হিসাব করলাম, হিসাব করে মানে গুণ করলাম, প্রথমে গুণ করে এখানে মান বসিয়ে দিলাম, পরে এই সবগুলো যোগ করে এখানে বসে 2512 কিলো জুল পার মোল, একক যেটা আর কি, কিলো জুল পার মোল, কিলো জুল কি হবে? পার মোল হবে। একইভাবে এই পাশে যে মানগুলো, এই যে এই পাশে, ঠিক আছে, এই পাশেরটা এখানে লিখে ফেললাম, যেটা সিএইচ বন্ড, এই সিএইচ বন্ড কত? যে 314, এই যে 314 মান বসিয়ে দিলাম।
তারপর এখানে 6টা সিএইচ বন্ড আছে, এই যে 6টা সিএইচ বন্ড এখানে বসে মান বসিয়ে এখানে হিসাব করবো কত, 2828 কিলো জুল পার মোল হয়ে গেল। ঠিক আছে, এই যে এখন আমরা কি করব, ডেল্টা এস এর মান হিসাব করব। ডেল্টা এস এর মান হিসাব করব কিভাবে, এই যে বিক্রিয়ার তাপ পরিবর্তন ডেল্টা এস সমান এই যে বি1, মানে বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি, এই যে এটা থেকে এই মানটাকে বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলাম, এই যে কত হলো। এখন দেখো একটা নেগেটিভ মার্ক, নেগেটিভ সংখ্যা আসতেছে, তাই না? কারণ এই মানটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়। এই যে মনে রাখতে হবে ডেল্টা এস এর মান কি, ডেল্টা এস এর মান এখানে কত, ডেল্টা এস এর মান নেগেটিভ হয়েছে, নেগেটিভ মান না? তো যেহেতু নেগেটিভ, সুতরাং এই বিক্রিয়াটি তাপ উৎপাদী হবে। মনে রাখতে হবে যদি যদি এরকম হয় যে ডেল্টা এস এর মান নেগেটিভ যদি হয়, তাহলে সেই বিক্রিয়াটি হবে কি, তাপ উৎপাদী বিক্রিয়া। আর ডেল্টা এস এর মান পজিটিভ হলে সেটা হবে তাপহারী বিক্রিয়া। আমরা একটা বিক্রিয়া দেখলাম, এখন আরেকটা বিক্রিয়া দেখবো। যে এখানে দেখো আমাদের কাছ থেকে তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ, মূলত এটা একটা বইয়ের প্রিন্ট করা হয়েছে পেজগুলা। এই যে এই বইটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চাও, তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো, 01620103 495, এই নাম্বারটি। এই বইটার নাম হচ্ছে রসায়ন দিগন্ত। এই বইয়ে এইভাবেই, এটা তো আমরা সৃজনশীল প্রশ্ন দেখতেছি, আর এর আগে সুন্দর করে অধ্যায়ের উপরে ভিত্তি করে আনসার করা হয়েছে। আচ্ছা, এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা ডেল্টা এস এর মান হিসাব করে বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপহার হিসাব করতে হবে। এখানে মিথেন এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করেছে, আর এখানে বন্ধন শক্তির মান দেওয়া আছে। আচ্ছা, এখন দেখি একটু, সিএইচ বন্ড রয়েছে, যে সিএইচ, এটাকে যদি আমরা সুন্দর করে ভাঙি, তাহলে সিএইচ বন্ড, সিএইচ বন্ড, সিএইচ বন্ড, সিএইচ বন্ড, এরকম। তাহলে মোট বন্ড কয়টা, 4টা, তার মানে 4টা সিএইচ বন্ড এরকম হবে। আর এখানে এই যে অক্সিজেন রয়েছে যেগুলো, আর এই পাশে সিও সিও, মানে এখানে দেখো এই সি এর সাথে এই ওর একটা বন্ড, আবার এই ওটা বাদ দিলে এটার সাথে এটার একটা বন্ড থাকে, তার মানে 2টা সি ডাবল বন্ড ও হয়ে যায়। আর এই পাশে দেখো এই যে ও এইচ বন্ড, ও এইচ বন্ড, তার মানে 2টা বন্ড, আর 2টা আর 2 মানে 4টা, তাহলে কয়টা হয়ে গেল, 4টা। এই মানগুলো আমরা এখন বের করবো, যেমন এই পাশে বন্ধন শক্তি হচ্ছে বিক্রিয়কের, আর এই পাশে হচ্ছে উৎপাদের বন্ধন শক্তি। আমরা এখন এই মানগুলো হিসাব করবো এইভাবে। দেখো এই যে বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি, বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি, বিক্রিয়কগুলোর ভিতর কে কে ছিল, যে এই যে 4টা সিএইচ বন্ড আর 2টা হচ্ছে ও ডাবল বন্ড ও। এই যে মানগুলো বসিয়ে দিলাম, সিএইচ বন্ডের মান কত, 414, আর এটার মান হচ্ছে 498। মানগুলো হিসাব করলাম, যোগ করে দিলাম, 2652 কিলো জুল পার মোল। একইভাবে উৎপাদ সময়ের মোট বন্ধন শক্তি বের করলাম, এই যে এই মানটা হলো। এখন বিক্রিয়ার তাপের পরিবর্তন করতে হবে, ডেল্টা ওয়ান মাইনাস মানে বি1 মাইনাস বি2, এখানেও নেগেটিভ, যেহেতু নেগেটিভ তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে। ঠিক আছে, একইভাবে এখানে সব বিক্রিয়া তোমরা এখন নিজেরা পারবা সুন্দর করে দেখি। দেখো এখানে 3 নম্বর প্রশ্ন, নিচের বিক্রিয়া ডেল্টা এস এর মান হিসাব করো। এখানে কি C2H5OH, এগুলো কিন্তু সবই বোর্ডের প্রশ্ন, বোর্ডের প্রশ্নগুলো একত্রিত করা হয়েছে। এটা থেকে মেন তোমার কাজ হবে এটা করা, যে এটা করা, মানে এটা থেকে মেন কাজ হচ্ছে এটা করা। এটা করতে পারলেই তুমি এখানে ডেল্টা এস এর মান হিসাব করতে পারবা। এখানে দেখো যে কার্বন কয়টা আছে, 2টা, তার মানে একটা কার্বন এই কার্বনের সাথে যুক্ত আছে। আচ্ছা, বাকিগুলো আমরা একক হাত দিয়ে পূরণ করে দিলাম। এখানে 5টা হাইড্রোজেন আছে, তাই না? একটা, 2টা, এই 3টা, 4, 5, আর একটা রয়েছে অক্সিজেন। অক্সিজেনের সাথে ও এইচ আছে আর কি, মূলত অক্সিজেন আর ও এইচ, মানে ও এইচ একসাথে মিলিত আছে, তো ও আর এইচ একসাথে দিয়ে দিলাম। তাহলে দেখো এই যে কার্বন কার্বন বন্ধন কয়টা আছে, একটা, এই যে এখানে একটা বন্ধন দিয়ে দিলাম। সিএইচ বন্ড কয়টা আছে, একটা, 2টা, 3টা, 4টা, এই 5টা, এই যে 5টা সিএইচ বন্ড। আরেকটা আছে সিও বন্ড, এই যে সিও বন্ড। আরেকটা আছে ও এইচ বন্ড, এই যে ও এইচ বন্ড। আর এইখানে 3টা হচ্ছে অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন। আচ্ছা, এই পাশে কি হয়েছে, কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড কে ভাঙলে CO2 আর কি। তাহলে দেখো এই যে সি কার্বন, তার যোজনী কত, 4, এই পাশে 2টা দিলাম অক্সিজেনের সাথে, তাহলে বাকি ছিল আর 2টা, এই পাশে 2টা অক্সিজেনের সাথে। তার মানে সি বন্ড, সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও, এই পাশে একটা বন্ড, আবার এই পাশে একটা বন্ড, 2টা বন্ড। আর এর সাথে সামনে আরো 2 গুণ হলো, তাহলে 2 গুণ 4 হয়ে গেল এই যে। আর এখানে পানি H2O, অক্সিজেনের যোজন হচ্ছে 2, এই এক এক, এই পাশে আর এক, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। ও এইচ কয়টা, কয়টা বন্ড, একটা, 2টা, 2টা, আর এখানে 3 আছে, তাহলে মানে 3 2 6, এই যে 6টা ও এইচ বন্ড দিয়ে দিলাম। এখন সবগুলোর মান বসিয়ে দিলাম, এই মানটা আসলো। এখন একইভাবে ওই যে আমাদের মোট বন্ধন শক্তির মান হিসাব করতে হবে, এটা হচ্ছে বিক্রিয়কের, তাহলে উৎপাদের মোট বন্ধন শক্তির মান নিতে হবে। এখন এটার ডেল্টা এস এর মান কত হবে, ডেল্টা এস এর মান দেখো, এই যে বি1 মাইনাস বি2,
এই মানটা থেকে বিয়োগ করে দিলাম। সুতরাং এখানেও দেখো ডেল্টা এস এর মান নেগেটিভ, তাহলে এটি কি তাপ উৎপাদী বিক্রিয়া। কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া হবে। আশা করি এটা আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। এরপরে প্রশ্ন চলে যায়, একই রকম ডেল্টা এস এর মানটাও বের করা। আমি অনেকগুলো দিয়েছি, দেখো একটা করলে তো তোমাদের বাকিগুলো করা হয়ে যাচ্ছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে একই রকম। এখানে C3H8 আর এখানে ক্লোরিন আছে, বিক্রিয়া করে এখানে কি করেছে C3H6 এখানে 6Cl2 আর HCl তৈরি করেছে। আচ্ছা, এখন এটাকে আমরা গাঠনিক সংকেত আকারে দেখো, কার্বনের সাথে কয়টা কার্বন? তিনটা কার্বন, 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 তিনটা কার্বন। হাইড্রোজেন আছে আটটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই পাশে একটা, আটটা, আর এই পাশে। একইভাবে এটাকে আমরা ইয়া করলাম, গাঠনিক সংকেত আকারে লিখলাম। পরে দেখো এখানে কার্বন আছে, কার্বন কার্বন বন্ধন একটা, দুইটা, মোট দুইটা, এই যে দুইটা বন্ড দিলাম কার্বন কার্বন। আর হাইড্রোজেন বন্ড কয়টা আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই আটটা সিএইচ বন্ড আছে। আর এখানে ক্লোরিন ক্লোরিন বন্ড আছে কয়টা? দুইটা। আচ্ছা, তা এই পাশে এখন কয়টা দেখি, এখানে দুইটা, আবার সি এ দেখো সিসিএল বন্ড হয়ে গেছে এই পাশে, ওই দুইটা আলাদা লিখতে হবে, এই যে সিসিএল বন্ড। তাহলে আর হাইড্রোজেন বন্ড আর কার্বন বন্ড কয়টা থাকলো? এখানে ছিল আটটা, এখানে দুইটা নতুন হয়েছে, তাহলে ছয়টা আছে। আচ্ছা, এইভাবে এখন আমরা করলাম। করার পরে আমাদের কি করতে হবে? বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি হিসাব করতে হবে আর উৎপাদের মোট বন্ধন শক্তি হিসাব করতে হবে। দেখো বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি, উৎপাদ সময়ের মোট বন্ধন শক্তি হিসাব করলাম। হিসাব করার পরে আমাদের এখন কি করব? এই যে তাপ পরিবর্তন আর কি, বিক্রিয়া তাপের পরিবর্তন হিসাব করবো। B1 মাইনাস B2 মানটা তো হলো, যেহেতু ডেল্টা এস ঋণাত্মক, সুতরাং বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া হবে। আশা করি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। এরপরে 5 নম্বর প্রশ্ন, নিচের বিক্রিয়ায় ডেল্টা এস এর মান হিসাব করতে হবে। এই বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপ হারি, এটা হিসাব করতে হবে। দেখি একটু, এখানে দেখো নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড তৈরি করেছে। আচ্ছা, এখন এই মানগুলো তো দেওয়া থাকবে, তবে না দেওয়া থাকতেও পারে, এই জন্য মুখস্থ করাই ভালো। ঠিক আছে, কয়েকটা মান। তা এরপরে দেখো এখানে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে এটা তৈরি করলো। এখন এই নাইট্রোজেনের যোজনী কত? 3। তাহলে দুইটা নাইট্রোজেন পরস্পরের সাথে ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত হয়েছে। আচ্ছা, এরপর অক্সিজেনেরও সেম দশা, দুইটা অক্সিজেন পরস্পরের সাথে কি করেছে? এই যে ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত হয়েছে। আর এই পাশেও সেম। বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি কত হবে? এই যে বিক্রিয়কগুলো যেখানে আছে মান বসিয়ে দিলাম, এত হলো এই যে 1018 কিলো জুল পার মোল। উৎপাদ সময়ের মোট বন্ধন শক্তি কত হবে? একইভাবে মানগুলো বসিয়ে দিলাম। এখন বিক্রিয়ার তাপ পরিবর্তন কত হবে? B1 মাইনাস B2, এই যে B2 হিসাব করলাম। এখানে দেখো এখানে প্লাস চলে আসলো, এই যে প্লাস চলে আসছে, তার মানে এটা কি? ডেল্টা এস ধনাত্মক, সুতরাং বিক্রিয়াটি তাপ হারি বিক্রিয়া হবে। তো শেষ এটা। এরপরে আমরা টাইপ 2 তে চলে গেলাম। দেখো টাইপ 1 এ এইভাবে এরকম ম্যাথ তোমরা চাইলে আরো বেশি প্র্যাকটিস করতে পারো, যদি কোথাও পাও আমাদের বইয়ে গাইডে। ঠিক আছে, এখন দেখো বন্ধন শক্তি নির্ণয় সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। এটা তো ডেল্টা এস এর মান হিসাব করলাম, তাই না? তোমাকে কখনো কখনো যেমন দেখো এখানে এই বিক্রিয়াটি থেকে তোমাকে বলছে যে কার্বন কার্বন বন্ধন হিসাব করতে, যে এটা ডেল্টা এস এর মান এখানে দিয়ে দিছি। দেখো এই বিক্রিয়াটিতে ডেল্টা এস এর মান তোমাকে সাপোজ দিয়ে দিল, এই যে এখানে নিচের বিক্রিয়ায় কার্বন কার্বন বন্ধন শক্তি হিসাব করতে হবে। এখন আমাদের ডেল্টা এস এর মান দিতে পারে, আবার নাও দিতে পারে। ঠিক আছে, তো না দিলেও সমস্যা না, আমরা সেটা বের করতে পারবো। এটা সম্ভবত এইগুলো থাকলে দিয়ে দিবে। এখানে একটু কারেকশন নেই, এখানে ডেল্টা এস এর মান দেওয়া আছে। ডেল্টা এস এর মান কত? সাপোজ ডেল্টা এস এর মান হচ্ছে -1125, এটা দেওয়া আছে। ঠিক আছে, মাইনাস দেওয়া আছে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া এটা একটা। আচ্ছা, যাই হোক, এখন ওই যে বিক্রিয়াটি দেওয়া আছে এটা আমরা সুন্দর করে লিখলাম। এখানে লিখে এটাকে আমাদের গাঠনিক সংকেত আকারে লিখতে হবে। যেমন কার্বন আছে কয়টা? দুইটা, তাহলে এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত, সিএইচ বন্ড, সিএইচ বন্ড, সিএইচ বন্ড, সিএইচ, 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 মোট 6টা বন্ড এখানে লিখলাম। পরে কার্বন আর কার্বন বন্ড আছে একটা, এখানে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন আছে, এই যে 7/2 যা আছে তাই লিখলাম। এই পাশে এটাকে গাঠনিক সংকেত আকারে লিখলাম, কার্বন অক্সিজেন বন্ড একটা, এখানে আর একটা, দুইটা, ওই 2 আর এই 2 মিলে কত হলো? 4 হয়ে গেল। এখানেও দেখো অক্সিজেন আর এই হাইড্রোজেনটা একক বন্ধন, মানে একটা বন্ধন, আবার এটার সাথে এটা আর একটা, দুইটা, 3 দুগুণ 6টা ও এইচ বন্ড রয়েছে। এরপরে আমরা এখন কি করতে পারি? এই B1 এর মান হিসাব করবো। এই পোড়াটা এখানে বসিয়ে দেবো, এই যে পোড়াটা এখানে বসিয়ে দিলাম মানটা। ঠিক আছে, এখন কত আসলো? এই যে কার্বন কার্বন বন্ড তো আর দেওয়া নেই মানটা, তাই এটা রেখে দিলাম, বাকিগুলো আমরা এইভাবে যোগ করে দিলাম।
আর এই পাশেরটা হিসাব করবো, এই পাশে কত হলো এটা এটা। এখন ডেল্টা এস সমান কত, বি ওয়ান মাইনাস বি টু। ডেল্টা এস এর মান তো আমাদের বললাম যে এটা দেওয়া রয়েছে, ঠিক আছে। বি ওয়ান এর মান এখানে বসিয়ে দিলাম, বি ওয়ান এর মান কত, এই যে এটা এখানে বসিয়ে দিলাম। এখান থেকে বি টুর মান বিয়োগ করে দেবো যেটা। এখন এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, এই যে মাইনাস এত হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এই মানটাকে আমরা কি করব, এটাকে বিয়োগ করে আমরা বাম পাশে নিয়ে গেলাম, আর বাম পাশে যে মানটা ছিল এটাকে ডান পাশে নিয়ে আসলাম। তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যদি একটা যে কোনো একটা নিয়ে আসতাম তখন হচ্ছে চিহ্নের পরিবর্তন হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে সিসি বন্ড তৈরি ইয়া করা, মান হিসাব করা। তাহলে এইটাকে যদি এই পাশে নিয়ে আসি, যে প্লাস হয়ে গেল, যোগ করে দিলাম, এই মানটা আসলো কত, এই যে 344 কিলো জুল পার মোল, এই যে মানটা সেট হলো। এভাবে আমাদের বন্ধন শক্তির মান হিসাব করতে বলতে পারে, ডেল্টা এস এর মান দিয়ে তোমাকে বন্ধন শক্তির মান হিসাব করতে বলতে পারে। এই যে এই বিক্রিয়াটি দেওয়া আছে এখানে, এ টু প্লাস বি টু বিক্রিয়া করে টু এ বি তৈরি করলো। এখানে আসলে কোনো বিক্রিয়া ইয়া নাই, সংকেত নাই, এ বি দেওয়ার। এগুলো দেওয়া আছে, আমাদের এই মানটা বের করতে হবে, এই এর সাথে এর যে দুটা বর্ণ সেটা বের করতে হবে। আচ্ছা, তো এখানে দেখো আমরা বুঝবো কি করে এখানে আসলে একক বন্ধনের মাধ্যমে যুক্ত নাকি দ্বি বন্ধনের মাধ্যমে যুক্ত। দেখো এখানে এ বন্ড এ, এখানে কি ডাবল বন্ড আছে নাকি সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড আছে, তার মানে বুঝতে হবে এ দাও সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত আছে। আবার এখানে দেখো বি বন্ড বি সিঙ্গেল মাধ্যমে যুক্ত আছে, এটা বুঝবো। এটা দেখে এখানে যদি ডাবল বন্ড থাকতো তাহলে এখানে ডাবল দিতাম, এখানে যদি ট্রিপল থাকতো তাহলে এখানে ট্রিপল বন্ড দিতাম আর কি। এইভাবে এভাবে করে আমাদের পরে হিসাব করতে হবে মানগুলো, ঠিক আছে। দেখো এর পরেরটা হিসাব করে, তাহলে বিক্রিয়গুলোর মোট বন্ধন শক্তি হিসাব করবো, উৎপাদের মোট বন্ধন শক্তি হিসাব করবো। ডেল্টা এস বি ওয়ান মাইনাস বি টু, একইভাবে ওইটার মতোই আমরা এই যে এইচটার মান বের করবো। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, সেম টাইপের প্রশ্ন, ঠিক আছে। নিচের কার্বন ডাবল বন্ড কার্বন বন্ধন শক্তি বের করো। এই যে C2H2 প্লাস হাইড্রোজেন H2 আর কি, আর C2H4 আর কি। ডেল্টা এস এর মান এটা দেওয়া আছে। আচ্ছা, এখন এটাকে আমরা প্রথমে কি করব, এটাকে আমরা এইভাবে গাঠনিক সংকেত আকারে লিখব, এই যে C2H2, ওকে। তো কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন যুক্ত করলাম, এই যে H2 মান বসিয়ে দিলাম এখানে। এই পাশে এটাকে আমরা কি করলাম, গাঠনিক সংকেত আকারে লিখলাম। তাহলে এখন বিক্রিয়কগুলো কত আছে, যেগুলো আছে বিক্রিয়ক, এদের বন্ধন শক্তি হিসাব করলে এত হলো। উৎপাদের বন্ধন শক্তি হিসেবে মান হিসাব করবো, কিন্তু আমাদের বের করতে হবে সি ডাবল বন্ড সি। হ্যাঁ, এর জন্য এই মানটা আমরা এখানে রেখে দিলাম। আর এই পাশে ডেল্টা এস এর মান তো দেওয়া আছে, ডেল্টা এস এর মান হিসাব করে এখানে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন যেটা আছে এটার মান হিসাব করলাম, যেটা এত হলো। এইভাবে তোমাকে কার্বন কার্বন দ্বিবন্ধনের মান হিসাব করতে বলতে পারে, একক বন্ধন সব। পরের প্রশ্ন 4 নম্বরটা, তোমরা এগুলো নিজেরা করবা, হ্যাঁ। এটা এখানে দেখো বলেছে NH বন্ডের মাধ্যমে, মেন জিনিস হচ্ছে তোমাকে এই যে এই লাইনটা লেখা, এটা করলে বাকিগুলো কিন্তু করতে পারতেছো, ঠিক আছে। এটার মান কত আসলো, 394 কিলো জুল পার মোল, 394 কিলো জুল পার মোল আসলো। আচ্ছা, পরে 5 নম্বর প্রশ্ন একই রকম, এই যেটাকেও আমরা গাঠনিক সংকেত আকারে লিখে করলাম। পরের পেজে চলে যায়, এই দেখো তাহলে মানটা কত আসলো, এই যে এই মানটা হবে, ঠিক আছে। ও আচ্ছা, এটা তো করছি, বিক্রিয়কগুলোর মোট শক্তি এটা বের করবো। তারপর এখানে যে সিও বন্ড তৈরি বের করলাম মানটা, তো একইভাবে সিএইচ বন্ড এখান থেকে বের করতে হবে, ডেল্টা এস এর মান দেওয়া আছে, সেম ভাবে করবো। যেহেতু সব একই রকম, এগুলো আর আমি এক্সট্রা আলোচনা করতেছি না, ঠিক আছে। এগুলো দেখে স্ক্রিনশট দিয়ে তোমরা এখান থেকে হিসাব করবে। দেখো এটা যে বই থেকে নেওয়া হয়েছে, সে মানে আলোকে পড়ানো হচ্ছে, সেটা হচ্ছে রসায়ন দিগন্ত নবম দশম শ্রেণী। এখানে সুন্দর করে প্রত্যেকটা অধ্যায়ে দেখো, যেখানে খুলবা ওই অধ্যায়ের প্রথমে, সাপোজ আমি একটা অধ্যায় দেখি, যে অধ্যায় তোমাদের দেখাচ্ছে একটা, আচ্ছা মনে করো এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। দেখো খুব ভালো করে আলোচনা করা হয়েছে, প্রথমে আলোচনা করা হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে না, অনুশীলনীতে যে এই যে দেখো, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। এখন প্রথমে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ের সব গুরুত্বপূর্ণ টপিক। এখানে এই এই যে মেন টপিকটা নেওয়া হয়েছে বই থেকে, এই যে যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে। এখানে এখানে ওই টপিক অনুযায়ী পুরাটা আলোচনা করা হচ্ছে। এভাবে পুরো বই আলোচনা মানে অধ্যায় আলোচনা করে তারপরে এই যে টাইপ ভিত্তিক সৃজনশীল দেখতে পাচ্ছ, ওগুলো আলোচনা করা আছে। এরপরে আবার এখানে সৃজনশীল এমসিকিউ প্রশ্ন আছে রয়েছে। শুধু তাই না, দেখো বোর্ডের তোমাদের বোর্ড যে বইটা রয়েছে, ওই যে অনুশীলনী সৃজনশীল প্রশ্ন, সেগুলোর অ্যান্সার করা রয়েছে। এরপরে এই যে অনুশীলনীতে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, ওগুলোরও এই দেখো
অনুশীলনীতে যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ওগুলোরও এখানে কিন্তু সুন্দর করে অ্যান্সার করা হয়েছে। পুরো এখানে নোট প্লাস গাইড আর কি বই, ঠিক আছে? মানে আমরা নোট করি না যেভাবে, ওরকম আর কি লেখা বই। আচ্ছা, তারপর এখানে 6 নম্বর প্রশ্ন চলে যায়। এই যে 6 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। যেটা তো এখান থেকে তো আমরা কি বের করতে হবে, এই যে এইচ বন্ড এইচ বের করতে হবে। বের করলাম, মনটা এত আসলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা অন্য টাইপের প্রশ্ন চলে যাই, টাইপ 3-তে। এটা একটু অন্য রকমের প্রশ্ন, তাই না? এখন দেখো টাইপ 3। আচ্ছা, টাইপ 3, তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত প্রশ্ন। আমরা এই অধ্যায়ে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত প্রশ্ন, আমরা এখানে তড়িৎ বিশ্লেষণ বিষয়টা গুলো নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আমরা এই যে তড়িৎ বিশ্লেষণ, দেখো এই অধ্যায়টা একটু দেখায়, এই যে এই বই থেকে, হ্যাঁ, এই বইয়েরই এখানে আমরা তড়িৎ বিশ্লেষণ কিন্তু আগে আলোচনা করেছি অনুশীলনীতে। আর এখন যেহেতু এটা আমরা সৃজনশীল আলোচনা করতেছি, তাহলে ওই বিষয়গুলো আর এখানে আনবো না বিস্তারিত ভাবে। আমি একটু জাস্ট বলতেছি যে এইভাবে এখানে বইয়ে দেওয়া রয়েছে। 8ম অধ্যায়, এটা হচ্ছে 10ম অধ্যায়। এটা যেমন দেখো এখানে এই যে তড়িৎ বিশ্লেষণ নিয়ে এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এই যে এখান থেকে শুরু, তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, হ্যাঁ, বা প্রক্রিয়া, এইখান থেকে মূলত আমরা আলোচনা করেছি। এই যে তড়িৎদ্বার, অ্যানোড তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষণ কি, এখানে দেখো এখানে বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত সবকিছু সুন্দর করে আলোচনা করা হয়েছে। এটা দুইটা, এই বই দুইটা দুই রকমের আছে, যে বইটায় কালার আছে আর কালার ছাড়াও আছে। এই যে তোর পানির তড়িৎ বিশ্লেষণ কত সুন্দর করে এখানে ব্যাখ্যা করা, এই যে দেখো চিত্র সহ ব্যাখ্যা, এই যে সুন্দর করে। পরে এই যে এখানে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, এখানে সুন্দর করে বিস্তারিত ভাবে এখানে ব্যাখ্যা করা রয়েছে, ঠিক আছে? এরপরে সব রয়েছে এখানে সুন্দর করে, পুরো এই বইটা এভাবে আলোচনা করে এরপরে হচ্ছে টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বইটা অনেক সুন্দর, তোমরা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারো, ঠিক আছে? এরপর দেখো তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। এইভাবে প্রশ্নটা আসতে পারে, নিচে যৌগটি তড়িৎ বিশ্লেষণ সমীকরণ সহ লেখো। তাহলে আমরা কি করবো, এই যে নিচে যৌগটি তড়িৎ বিশ্লেষণ, তো নিচে যৌগটা কে? পানি। এটা কি আছে? পানি তড়িৎ বিশ্লেষণ করতে হবে আমাদের। তো এখন আমরা বিশুদ্ধ পানি, যে বিশুদ্ধ পানি খুব কম আয়নিত হয়, তাই তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য এতে সামান্য পরিমাণ, খুব অল্প সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। এই সালফিউরিক অ্যাসিড যোগ করলে এখানে দেখো H+ এবং OH- আয়ন তৈরি হয়। এর ভিতরে একটা আছে H+ আয়ন তৈরি হয়, দেখো এই যে H+ আয়ন এবং OH- আয়ন তৈরি হয়। এখন এইখানে দেখো একটা পাত্রে প্রথমে এই পানিটা নেওয়া হলো, নিয়ে দুটি প্লাটিনামের দণ্ড নেওয়া হয়। দেখো এই একটা দণ্ড, এই একটা দণ্ড, একটা আছে যেটা ক্যাথোড, যে ক্যাথোডটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়, মানে বাইরে থেকে তো কারেন্ট দেওয়া হয়, কারেন্টের যে ঋণাত্মক প্রান্ত আছে ওটার সাথে যুক্ত করা হয় ক্যাথোডকে। অ্যানোডকে হচ্ছে প্লাস প্রান্তের সাথে যুক্ত করা হয়, প্রান্তের সাথে ব্যাটারির সাথে যুক্ত করে বিদ্যুৎ প্রবাহিত করলে কি কি হয়, যেহেতু এটা নেগেটিভ, যেটা নেগেটিভ দেখো এটা নেগেটিভ, আর এখানে রয়েছে কি OH- রয়েছে আর H+ রয়েছে, তাহলে যেহেতু এটা নেগেটিভ, এই প্লাসটা এখানে আকর্ষিত হয়ে এখানে চলে আসে, ঠিক আছে? এই প্রবৃত্ত করলে ক্যাথোডে হাইড্রোজেন, তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর অ্যানোডে ওএইচটা অ্যানোডে চলে যায়, মাইনাসটা এই প্লাসের এখানে চলে যায়, তাহলে এখানে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। দেখো বিক্রিয়াটা কেমন হবে, এই যে OH- কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে পানি তৈরি করে অক্সিজেন তৈরি করে, এখানে 4টা OH যায়, মানে সমতাকরণের জন্য 4 দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে দেখো OH- কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে এখানে মনে করো পানি তৈরি করলো H2O, আর অক্সিজেন তৈরি করলো। এখন সমতাকরণ করার জন্য এখানে আমরা 4 দিলাম, এখানে 4, এখানে তাহলে কত হবে 2, আর এই যে দেখো সমতা হয়ে গেছে, 4টা অক্সিজেন আছে, এই পাশেও 4টা, 2টা অক্সিজেন, এই পাশে 2টা, তাহলে 4টা হাইড্রোজেন, এখানে 4টা, এখানেও 4টা। তাহলে দেখো এখানে অ্যানোডে এই বিক্রিয়াটা হয়, ক্যাথোডে কি হয়, এখানে 4টা হাইড্রোজেন যাবে, তাহলে হাইড্রোজেন যায় 4টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে যে বিক্রিয়াটা এইভাবে, এরপর এইভাবে আমাদের বিক্রিয়া শেষ করে ফেলতে হবে। এরপরেরটায় চলে যায় যেটা, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, নিচের কোষটির তড়িৎ বিশ্লেষণ সমীকরণ সহ লেখো। যে এই কোষটা কি করতে হবে, সমীকরণ সহ লিখতে হবে। আচ্ছা, এখন দেখো একটা এখানে পাত্র দেওয়া আছে, ওই পাত্রের ভিতরে দুইটা হচ্ছে দণ্ড রয়েছে, একটা দণ্ড, একটা দণ্ড। এই দণ্ডটা প্লাস প্রান্ত এখানে যুক্ত করা হয়, নেগেটিভ প্রান্ত এখানে যুক্ত করা হয়। এটা হচ্ছে অ্যানোড, তাহলে এটা হচ্ছে ক্যাথোড, হচ্ছে গ্রাফাইট, মানে দুইটাই কি গ্রাফাইট, আচ্ছা কার্বন দণ্ড আর কি। আর এখানে রয়েছে গলিত এই যে পটাশিয়াম ক্লোরাইড। এখন
বলছে যে কোষ্ঠী তড়িৎ বিশ্লেষণ সমীকরণ সহ আমাদের লিখতে হবে। তো আমরা প্রথমে যে এইভাবে লিখবো যে এখানে চীনামাটির পাত্র, এই যে যে পাত্রটা চীনামাটির পাত্রে অথবা কাচের পাত্রে গলিত পটাশিয়াম ক্লোরাইড নেওয়া হয়। গলিত পটাশিয়াম ক্লোরাইডে দেখো যে পটাশিয়াম ক্লোরাইড যখন গলিত হয়ে যায়, এখানে এই যে পটাশিয়াম মানে কে প্লাস এবং সিএল মাইনাস এরকম তৈরি হয়, দুইটা আয়ন তৈরি হয়। ঠিক আছে, দুটি গ্রাফাইট দণ্ড নেওয়া হয়, একটি মাইনাস একটা কি প্লাস। দণ্ড দুটি তারের মাধ্যমে ব্যাটারির সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, ব্যাটারির সাথে কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়। আচ্ছা, এরপরে এইভাবে ব্যাখ্যা করবো, দেখো। এই যে বিদ্যুৎ প্রবাহিত করলে ক্লোরিন মানে ঋণাত্মক যেটা, ওটা অ্যানোডে চলে যাবে, এখানে দিকে গমন করে এবং এখানে যে ইলেকট্রন ত্যাগ করে। দেখো ওখানে যে একটা ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করলে কি হবে, সিএল দেখো আগে ছিল মাইনাস, এখন ত্যাগ করার কারণে প্লাস হয়ে গেল। তো প্লাসে মাইনাস এটা কাটা গেল, এটা বাদ গেল। ঠিক আছে, এটা কি হয়ে গেল, বাদ হয়ে গেল। আচ্ছা, এরপরে তাহলে এটা বিদ্যুৎ প্রবাহিত করলে সিএল মাইনাস আয়ন অ্যানোডের দিকে যায় এবং ইলেকট্রন ত্যাগ করে সিএল টু গ্যাসে পরিণত হয়। এই যে এখানে দেখো দুইটা এরকম ভাবে দুইটা ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে সিএল টু পরিণত হয়, যে সিএল টু তে পরিণত হয়েছে। এরপরে অন্যদিকে কে প্লাস, এখানে তো কে প্লাসও আছে, যে কে প্লাস আছে ওটা কি করে, ক্যাথোডে চলে যায়। ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে, যে ইলেকট্রনটা ক্লোরিন দান করছে এটা গ্রহণ করে। দেখো যে কে প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে কি হবে, কে প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেল, এখন এটা কাটাকাটি গেল, প্লাস মাইনাস একসাথে থাকবে না। ঠিক আছে, এইভাবে এখানে দুইটা ক্লোরিন দুইটা পটাশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে টু কে তৈরি করলো। ঠিক আছে, এটাই বিক্রিয়া শেষ, এটা সমীকরণ সহ লিখতে বলছে, তাই লেখা শেষ। এরপরে প্রশ্ন দেখো, যেটা 3 নম্বর প্রশ্ন, একই রকম। এই যে নিচের কোষ দুটির ক্যাথোডে একই উৎপাদ পাওয়া যাবে কিনা, মানে এটাতে এবং এটাতে ক্যাথোডে একই রকম। ক্যাথোড জিনিসটা কোথায়, এটাতে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, এই পাশে এটা অ্যানোড, এটা ক্যাথোড। ঠিক আছে, একই রকম পাওয়া যাবে কিনা এটা দেখতে হবে। ওকে, তা একটু ব্যাখ্যা করি কিভাবে কি করা যায়। উদ্দীপক 1 নম্বর, এই যে 1 নম্বর চিত্র, এখানে গলিত সোডিয়াম ক্লোরাইড রয়েছে, কি রয়েছে দেখো, এই যে গলিত সোডিয়াম ক্লোরাইড বিশ্লেষণ দেখানো হয়েছে। আচ্ছা, এখানে গলিত সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে Na প্লাস এবং Cl মাইনাস আয়ন দেয়। Na প্লাস এটা ভেঙে Na প্লাস এবং Cl মাইনাস, মানে সোডিয়াম ক্লোরাইড ভেঙে Na প্লাস এবং Cl মাইনাস পরিণত হয়। আচ্ছা, এখানে ক্যাথোড, আমাদের শুধু ক্যাথোড চেয়েছে তাই ক্যাথোড বিক্রিয়া দেখালাম। এখানে ক্যাথোড তৈরি হবে, ক্যাথোডে আমরা জানি ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, তাহলে এখানে যাবে সোডিয়াম। সোডিয়াম যে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম আয়ন মানে ধাতুতে পরিণত হবে। একইভাবে এই পাশে কি আছে, এই পাশেও গাঢ় সোডিয়াম ক্লোরাইড রয়েছে। যদি গাঢ় সোডিয়াম ক্লোরাইড থাকে তাহলে এখন সমস্যা হবে একটু, সেটা হচ্ছে এরকম। দেখো এই ক্যাথোডে এখানে হাইড্রোজেন চলে যাবে। এই যে দেখো গাঢ় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ দেখানো হচ্ছে, এখানে Na প্লাস এবং Cl মাইনাস আয়নের পাশাপাশি পানি আয়নিত হয়ে H প্লাস এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে যে এটা ভেঙে H প্লাস এবং OH মাইনাস, তাহলে ক্যাথোডে যাবে কে, ক্যাথোডে যাবে যাওয়ার কথা কার, ক্লোরিনের যাওয়ার কথা, সরি হাইড্রোজেনের যাওয়ার কথা। ঠিক আছে, সরি হ্যাঁ ক্যাথোডে এই পাশে, এবং সোডিয়ামও যাবে এখানে Na প্লাসও। ঠিক আছে, তো এখানে তাহলে কে যাবে, দেখো H প্লাসটা যে ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে সরি গ্রহণ করবে, গ্রহণ করে এটা হাইড্রোজেন হলো, আর একটা দুইটা হাইড্রোজেন মিলে এই যে H2 তৈরি করলো। এখন কথা হচ্ছে এখানে তো এটাও আছে Na প্লাস, এটা প্লাস এটা আগে যাবে না, কারণ কি সক্রিয়তা যে সোর্সটা আছে এটাতে হাইড্রোজেনের অবস্থান কিন্তু নিচে, যে যার অবস্থান নিচে সে আগে যাবে। এর জন্য এই পাশে দেখো একই রকম হবে না, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে এখানে। ঠিক আছে, তাহলে 1 নম্বরে হবে সোডিয়াম আর 2 নম্বরে হবে H2 গ্যাস। ঠিক আছে, এরকম হবে। 4 নম্বর প্রশ্নটাও ওই রকমই, যে এখানে গাঢ় সোডিয়াম ক্লোরাইড রয়েছে। ঠিক আছে, গাঢ় সোডিয়াম ক্লোরাইড থাকলে সেটা কি হবে আর কি, দেখো যেরকম বিশ্লেষণ, মানে এটা অ্যান্সার আর কি। ক্যাথোডে কি হবে, অ্যানোডে কি হবে। দেখো একটি কাঁচ, এই যে কাঁচটা অথবা চীনামাটির পাত্র নিতে পারি, সোডিয়াম ক্লোরাইড নেওয়া হচ্ছে বা নেওয়া হলো, এতে কি কি আছে দেখো, এই যে Na প্লাস, এই যে H প্লাস Na প্লাস, ঠিক আছে, ক্লোরিন মাইনাস OH মাইনাস এরকম রয়েছে। তো দুটি গ্রাফের দণ্ড, একটা দণ্ড একটা দণ্ড দিচ্ছি, প্রবাহিত করলে ক্লোরিন আয়ন অ্যানোডে গিয়ে ক্লোরিন আয়ন এখানে এসে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। ক্যাথোডে H প্লাস যাবে, সোডিয়াম যাবে না কেন, কারণ সক্রিয়তা সিরিজে সোডিয়ামের অবস্থান উপরে, যার নিচে সে আগে যাবে। মনে রাখতে হবে, এটা যখন যার অবস্থান নিচে সে কিন্তু আগে যাবে, উপরে থাকলে তার শক্তি বেশি, তার মানে সে কিন্তু সক্রিয়তা বেশি, কিন্তু সে আগে যাবে না, যার নিচে অবস্থান সে আগে যাবে। ঠিক আছে, এরকম। অ্যানোড বিক্রিয়া কি হবে, অ্যানোডে ক্লোরিন গ্যাস যাবে, ক্লোরিন গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে। দেখো ক্লোরিন একটা ক্লোরিন মাইনাস যাবে, যে Cl এ পরিণত হবে, দুইটা Cl এভাবে পরস্পর সাথে Cl2 তৈরি করবে। ঠিক আছে, তো এই জিনিসটা একবার এখানে দেখানো হয়েছে।
আর ক্যাথোডে যে H প্লাস আছে ওখানে আর দুটো ইলেকট্রন গ্রহণ করে এই যে H2 উৎপন্ন করবে। এভাবে এই বিক্রিয়া শেষ। ঠিক আছে, এরপর এখন ফোর টাইপ 4 এ চলে যায়। এখানে দেখো ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন সংক্রান্ত। তড়িৎ বিশ্লেষণের মতোই তড়িৎ প্রলেপন হয়। এখানে বলছে যে নিচের এক্স ধাতুর উপরে ওয়াই ধাতুর প্রলেপ দেওয়া সম্ভব কিনা। দেখো এক্স ধাতুটা কি, এক্স ধাতুটা হচ্ছে আয়রন, আর ওয়াই ধাতুটা কি হবে, যখন এটার সাথে বিক্রিয়া করব তখন অবশ্যই একটা কপার তৈরি হবে, এই যেটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে, প্রতিস্থাপন বিক্রিয়া এরকম হবে। ঠিক আছে, এখন দেখো এই যে এখানে আমরা বলতে পারি এক্স হচ্ছে লোহা, ওয়াই হচ্ছে কপার। এখন লোহার উপরে আমরা প্রলেপ দেব, কিসের উপরে, লোহার উপরে। দেখো লোহার তৈরি পদার্থের উপরে কপারের প্রলেপ দেওয়া সম্ভব। এই প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। এক্ষেত্রে পটাশিয়াম সালফেট দ্রবণ নেওয়া হয়। কোথায় নেওয়া হয়, এই যে এখানে, এইখানে দ্রবণ নেওয়া হয়, দ্রবণে। ঠিক আছে, এই যে এরকম। তো এখানে লোহার তৈরি পদার্থের উপরে কপারের প্রলেপ দেওয়া সম্ভব। এই প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। কি বলা হয়, ইলেকট্রোপ্লেটিং বলা হয়। এ ক্ষেত্রে কপার সালফেট দ্রবণ নেওয়া হয়। কপার দণ্ডকে ব্যাটারির ধনাত্মক প্রান্তে মানে অ্যানোড এবং লোহার চামচকে ঋণাত্মক প্রান্তে যুক্ত করা হয়। বিদ্যুৎ প্রবাহিত হলে অ্যানোডে কপার ধাতু চারণের মাধ্যমে কপার 2+ আয়নে পরিণত হয়। এই কপার 2+ আয়ন ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয় এবং লোহার চামচের উপরে প্রলেপ তৈরি করে। দেখো এই যে এরকম, এই যে এখানে প্রথমে কি হয়, এখানে এখানে মনে করো এই যে এখানে দেখো দুইটা কপার রয়েছে, কপার 2+, ওই দুইটা কপার 2+ এখানে চলে আসে ইলেকট্রন গ্রহণ করতে। ঠিক আছে, গ্রহণ করে এর সাথে এই যে এই দণ্ডের উপরে লেগে যায়। আর এখানে দেখো এই যে মনে রাখতে হবে প্রথমে যেটা করা হয়, এটাও আয়রনের থাকে, এটাও কিন্তু আয়রনের থাকে, বুঝছো। আচ্ছা, তো এটাও কিন্তু আয়রনের, এটাও কিন্তু আয়রনের। এই পোড়াটা এখানে দেখো এই যে করা হয় কি, দেখো এখানে আমরা এই যে বলছে যে এক্সার তো লোহা তৈরি পদার্থের উপর কপারের প্রলেপ দেওয়া সম্ভব। এই প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। এক্ষেত্রে কপার সালফেট দ্রবণ নেওয়া হয়। কোথায়, এইখানে কপার সালফেট দ্রবণ থাকে। কপার দণ্ডকে ব্যাটারির ধনাত্মক প্রান্তে মানে এই যে প্লাস প্রান্তে যুক্ত করা হয় এবং লোহার চকচকে ঋণাত্মক প্রান্ত। দেখো এই যে অ্যানোড হিসাবে মূলত কাকে ব্যবহার করা হয়, কপারকে ব্যবহার করা হয়, এই যে কপারকে। আর লোহার চামচের উপরে প্রলেপ দিব আমরা মনে করো, তাহলে এটাকে কি করব, এই পাশে এটাকে লোহার হিসেবে ব্যবহার করতে হবে এটাকে। তো এখানে যখন বিদ্যুৎ সংযুক্ত করা হয় মানে তড়িৎ দেওয়া হয়, এখানে কিন্তু বাইরে থেকে বিদ্যুৎ দেওয়া হয়। তো দিলে কি হয়, এখান থেকে কপার 2+ থেকে এই এই যে দণ্ড, এই পুরোটা কিন্তু কপার, আর এটা কিন্তু লোহা। এই এখান থেকে কপার যে এখানে পড়বে, কিভাবে পড়বে, এখান থেকে কপার আছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সেটা দ্রবণে চলে আসবে। আবার দ্রবণ থেকে যে কপার 2+ ছিল ওটা যাবে কবে কি, এখানে ওই ওই যে ইলেকট্রন এখানে ত্যাগ করলো, ওই ইলেকট্রন এখান দিয়ে এখানে এখানে এসে জমা হবে দুইটা ইলেকট্রন। এখন দ্রবণ থেকে একটা কপার করবে কি, ওই ইলেকট্রন গ্রহণ করার জন্য এই ক্যাথোডে চলে যাবে। তো গ্রহণ করে এখানে এর লোহার উপরে দেখো যে এরকম ভাবে জমা হয়ে যাবে, যেটা দেখছো এরকম আস্তে আস্তে জমা হয়ে পুরাটার উপর জমা হয়ে যাবে এইভাবে। তো এইভাবে আমাদের ব্যাখ্যা করবো। তো অ্যানোডে কি হচ্ছে, দেখো অ্যানোড হচ্ছে এটা, এখানে কপার দুটো ইলেকট্রন ত্যাগ করতেছে, আবার ক্যাথোডে যে ওই কপারে আবার দুটো ইলেকট্রন গ্রহণ করতেছে। ঠিক আছে, এইভাবে এই বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। পরে দেখো 2 নম্বর প্রশ্ন, একই রকম এটার মতো হুবহু সেম, একদম সেম। এখানেও দ্বিতীয় ধাতুর উপরে, দ্বিতীয় ধাতুর উপরে প্রলেপ প্রক্রিয়া। দ্বিতীয় ধাতুকে এই যে আয়রন মানে লোহা, তো লোহার উপরে যে কপারের প্রলেপ একটু আগে দিলাম, এখন আমরা আরেকটা প্রলেপ দেবো, সেটা হচ্ছে কি এই যে দ্বিতীয় ধাতু হচ্ছে এই যে লোহা। এরপরে নিকেলের প্রলেপ দেবো, কিসের প্রলেপ, নিকেলের প্রলেপ। এই দেখো এই যে এইভাবে। তাহলে যার প্রলেপ দেব তাকে অবশ্যই আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করবো। এই যে নিকেলের প্রলেপ দেবো তাই নিকেলকে অ্যানোড হিসেবে ব্যবহার করবো। আর তার উপরে দেবো আয়রনের উপরে, তাই এটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করবো। তুমি এই ক্যাথোডটাকে এই পাশেও দিতে পারো, এই পাশেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে এখানে দেখো প্লাসের সাথে অথবা অ্যানোড থাকবে অবশ্যই, আর মাইনাসের সাথে ক্যাথোড থাকবে এই যে। ওকে, এইভাবে দেখো এখানে। তাহলে লোহার তৈরি পদার্থের উপরে নিকেলের প্রলেপ দেওয়া সম্ভব। এই প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। এই ক্ষেত্রে নিকেল সালফেট দ্রবণ নেওয়া হয়। নিকেল দণ্ডকে অ্যানোড এবং লোহার দণ্ডকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোডে নিকেল ধাতু জারণের মাধ্যমে Na+ আয়নে পরিণত হয়। আর Na2+ আর কি, যেটা এখানে কি করে আবার একটু বলি। দেখো এখানে যখন বাইরে থেকে বিদ্যুৎ দেওয়া হয়, বিদ্যুৎ দিলে এখান থেকে নিকেল করে কি দুইটা ইলেকট্রন এখানে ত্যাগ করে দ্রবণে চলে আসে। ওই দুটো ইলেকট্রন এই তারের মাধ্যমে এখানে এসে পৌঁছায়। পৌঁছালে এখান থেকে যে নিকেল 2+ ছিল ওটা এখানে যায়, যায় দুটো ইলেকট্রন গ্রহণ করে দেখো যে এরকম নিকেল জমা হতে থাকে। ঠিক আছে, তাহলে দেখো অ্যানোডে কি হয়, নিকেল দুটো ইলেকট্রন ত্যাগ করে নিকেল আয়নে পরিণত হয়। ক্যাথোডে এই যে আয়নটা দুটো ইলেকট্রন গ্রহণ করে আবার নিকেলের ধাতুতে পরিণত হয়। ঠিক আছে, এই শেষ। এরপর আমরা
তড়িৎ বিশ্লেষণ শেষ। এখন আমরা গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করব। দেখো গ্যালভানিক কোষ, এখানেও এখানে একটা তড়িৎ দ্বারা গঠিত কোষটির এখানে দেওয়া আছে একটা কোষ, এই যে হচ্ছে নিচে তড়িৎ দ্বারা গঠিত কোষটির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায় কিনা। দেখো গ্যালভানিক কোষে থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি করা যায়। আর এই যে তড়িৎ বিশ্লেষণ দেখলাম, ওটাতে কিন্তু বিদ্যুৎ তৈরি করা যায় না, বরং বাইরে থেকে বিদ্যুৎ দিতে হয়। আর এটা কিন্তু বিদ্যুৎ তৈরি হয়, ঠিক আছে? কিরকম ভাবে দেখো, নিচে তড়িৎ দ্বারা গঠিত কোষটির বিদ্যুৎ মানে সাহায্যে কি করলাম, বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিনা। হ্যাঁ, এটা দিয়ে বিদ্যুৎ পরিবহন সম্ভব, ঠিক আছে? তো অ্যানোডে কাকে ব্যবহার করবো? এই দেখো এরকম দুইটা পাত্র নিতে হবে, ঠিক আছে? এই যে এই পাত্র দুটার মধ্যে, এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র। পাত্র নিয়ে এই জিঙ্ক দণ্ড, যেহেতু ওখানে জিঙ্ক ছিল, জিঙ্ক দণ্ড ব্যবহার করতে হবে এটা, আর এটা নিকেল দণ্ড ব্যবহার করতে হবে। এই যে দ্রবণে যে তরল পদার্থ হিসেবে জিঙ্ক সালফেট ব্যবহার করতে হবে, আর এই পাশে নিকেল সালফেট ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে এই যে মাঝে দেখছো একটা বাঁকানো নলের মতো আছে, এটা হচ্ছে লবণ সেতু। তো একটা লবণ সেতু ব্যবহার করতে হবে। যখন এরকম ভাবে আমরা সংযোগ দেবো এরকম ভাবে এটার সাথে এটা, তখন মাঝখানে যদি একটা লাইট জ্বালায়, দেখবো যে লাইটটা দেখতেছো জ্বলতেছে এরকম, তো লাইটটা এরকম জ্বলে উঠবে। আচ্ছা, এখন দেখি কিভাবে আমরা ব্যাখ্যা করবো এরকম ভাবে। মানে লেখার ক্ষেত্রে তোমরা এইভাবে লিখবা, এই যে এরকম করে, যেহেতু উদ্দীপকে তড়িৎদ্বার হলো এটা, তাহলে সে যেহেতু জিঙ্ক নিকেল অপেক্ষা অধিক সক্রিয়, তাই জিঙ্ক অ্যানোড এবং নিকেল ক্যাথোড হিসেবে কাজ করবে, ফলে স্বতঃস্ফূর্তভাবে জারণ বিজারণ বিক্রিয়াটি সংঘটিত হবে এবং বিদ্যুৎ উৎপন্ন হবে। দেখো এখানে কি হয়, দেখো এই জায়গা, এখানে এই দণ্ডটা কিসের দণ্ড? জিঙ্কের দণ্ড। এইটা কিন্তু বলেছি, এটা কিন্তু জিঙ্ক। জিঙ্ক করে কি, এখান থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাসে এই যে দ্রবণে চলে আসে, এখান থেকে ভেঙে এই যে জিঙ্ক 2 প্লাসে পরিণত এখানে চলে আসে। ওই দুইটা ইলেকট্রন এই পাশে যায় এখানে আসে। আবার এখানে ছিল কি, নিকেল ছিল এখানে, দ্রবণ থেকে নিকেল করে কি এখানে এসে ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে, এই যে নিকেল দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হয়। আচ্ছা, এখন একটা বিষয় আছে এখানে, যেহেতু দেখো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এই দিক থেকে এই দিকে, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে এই দিক থেকে এই দিকে। আর আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত হয় প্লাস থেকে মাইনাসের দিকে, তাই এই ক্ষেত্রে প্লাসটা হবে ক্যাথোড, আর মাইনাসটা হবে অ্যানোড। মনে রাখবা, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের বিপরীত। দেখো তড়িৎ বিশ্লেষণ কি ছিল, যেটা অ্যানোডটা ছিল পজিটিভ, কারণ আমরা এটার সাথে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করেছিলাম। ক্যাথোডটা ছিল ঋণাত্মক, কারণ আমরা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করেছিলাম। এটা কিন্তু সেন্সটা আলাদা। দেখো ইলেকট্রন কিন্তু এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে বিদ্যুৎ কোন দিকে যাচ্ছে? এই দিক থেকে এইদিকে। তো বিদ্যুৎ যেদিকে যায় আমরা সেটাকে প্লাস থেকে মাইনাস ধরি, তাহলে বিদ্যুৎ যাচ্ছে এই থেকে এইটা মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাসটা তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে এটা অ্যাথোডটা এক্ষেত্রে প্লাস হবে, অ্যানোডটা এক্ষেত্রে মাইনাস হবে। এই আচ্ছা, এবার এই লবণ সেতু ইউজ করতে হবে কেন? দেখো এই যে লবণ সেতু ব্যবহার না করলে, এখানে দেখো এখানে প্লাস আয়ন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এখানে প্লাস আয়নের সংখ্যা কমে যাচ্ছে, দুই পাশে আয়নের সমতা রক্ষিত হচ্ছে না। সমতা রক্ষিত না হওয়ার কারণে এই জন্য এটা কি করতে হবে, লবণ সেতু ব্যবহার করতে হবে। লবণ সেতুর ভিতরে প্লাস আয়ন থাকে, মাইনাস আয়ন থাকে। দেখো মনে করো প্লাস আয়ন থাকলো, মাইনাস আয়ন থাকে। এই প্লাস আয়ন করে কি, এইখানে দেখো প্লাস আয়নের পরিমাণ বেশি, তো তাহলে এটা এই পাশে চলে যায়। আর এবার এই পাশে দেখো এই পাশে যেহেতু নিকেল আয়নের পরিমাণ কমে যাচ্ছে, দেখছো নিকেল কমে যাচ্ছে, এখানে কি মাইনাসটা বেশি, তাহলে প্লাসটা এখানে চলে আসে। আর মাইনাসটা করে কি এই পাশে চলে আসে, কারণ এখানে প্লাসটা বেশি আছে এই জন্য। পরেরটা দেখো একই রকম, এখানে বিদ্যুৎ উৎপাদন কৌশল ব্যাখ্যা করো। সেম ভাবে ব্যাখ্যা করতে হবে যেভাবে আমরা এখানে করলাম। এইভাবে একটা পাত্র নিবা, পাত্র নিয়ে এইভাবেই বলবা, ঠিক আছে? যে এখানে ম্যাগনেসিয়াম সালফেট নিছি, এই পাশে কপার সালফেট নিছি। ওকে, আচ্ছা না এটা তো এটা না, এটা এইভাবে, এটা মূলত এটা একই রকম কার্যকারিতা। এখানে কি বলছে, আচ্ছা এখানে তো আলাদা। এই যে এখানে হচ্ছে অ্যানোডে কে ছিল, দেখো অ্যানোডে হচ্ছে কে ছিল এখানে, এই যে স্যানোড, এই যে দেখো এটা এক্স ধাতু ছিল, এখানে ওয়াই ধাতু ছিল, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে কিন্তু অ্যানোড। তো এখানে দেখো অ্যানোডে কি করছে, এক্স ধাতু দুটো ইলেকট্রন ত্যাগ করে X2 প্লাসে পরিণত হয়েছে। আবার ওই ক্যাথোডে যে Y2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে ওয়াই ধাতুতে পরিণত হয়েছে, পরে এটা শেষ। আচ্ছা, এখন পরের প্রশ্ন দেখো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে প্রশ্ন করা হচ্ছে যে এই যে নিচের কোষটির কার্যকারিতা সচল রাখতে পটাশিয়াম নাইট্রেটের ভূমিকা বর্ণনা করো। তাহলে এখানে আছে ম্যাগনেসিয়াম সালফেট, এখানে কপার সালফেট আছে। উদ্দীপকের কোষে কার্যকারিতা সচল রাখতে লবণ সেতু এর ভূমিকা অপরিসীম। উদ্দীপকের বিক্রিয়া অ্যানোডে ম্যাগনেসিয়াম ধাতু জারণের মাধ্যমে ম্যাগনেসিয়াম প্লাস আয়নে পরিণত হয় এবং ক্যাথোডে কপার সালফেট দ্রবণে কপার 2 প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়, ফলে দ্রবণে চার্জের অসমতা সৃষ্টি হয়। এই চার্জের ভারসাম্য রক্ষার জন্য লবণ সেতু হিসেবে এটা ব্যবহার করতে হবে। এই যে পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করবে। পটাশিয়াম নাইট্রেট থেকে উৎপন্ন কি হয় দেখো, এই যে কে প্লাস তৈরি হবে, এখানে NO3 মাইনাস তৈরি হবে। এখন এই যে NO3 মাইনাস কি করব, এই যে প্লাস যেটা, এটা এই দেখো আমি বলেছিলাম এই প্রথমটাতে, এখানে মূলত সালফেট, এই যে এখানে সালফেট আয়নের পরিমাণ বেশি থাকে, আর এখানে
প্লাস প্লাস প্রান্তের পরিমাণ বেশি থাকে, প্লাস আয়নের। তাহলে এটা আয়নের সমতা রক্ষিত হচ্ছে না, তখন কি করে, এখান থেকে এই যে এইটা, এই যে প্লাস পটাশিয়াম দেখছো এই মাইনাসের দিকে আসে, আর এটা যেহেতু নেগেটিভ, এটা প্লাসের দিকে এসে আয়নের সমতা রক্ষা করে। এই যে পরে দেখো এখানে ড্রাই সেল। ড্রাই সেলটা কি, এটা হচ্ছে ওই যে পেন্সিল ব্যাটারি, আমরা যেটা ওই যে রিমোটের ব্যাটারিতে যেটা ব্যবহার করি, ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে। হচ্ছে নিচের চিত্র থেকে পরবর্তী প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন হচ্ছে কোষ্ঠীর গঠন ব্যাখ্যা করতে, মানে ড্রাই সেলের গঠন ব্যাখ্যা করতে হবে। এই যে এইভাবে ব্যাখ্যা করে দিবা, দেখছো এরকম করে একটা এরকম একটা ড্রাই সেল অঙ্কন করবা সুন্দর করে। এটা বাইরের উপরে প্রান্ত, এটা হচ্ছে ধাতব ক্যাপ, এই যে উপরে যেটা থাকে এটা, আর এটাকে বলা হয় বেজ, যে নেগেটিভ প্রান্ত এটা, আর মাঝখানে থাকে কার্বন দণ্ড, ঠিক আছে, আর এখানে থেকে ওয়াশার ও সিল থাকে এখানে উপরে, বাইরের জ্যাকেট থাকে, এইখান থাকে দস্তার পাত্র, এরপরে থাকে কাগজের পর্দা, আর মাঝখানে একদম গুড়া আকারে যেটা থাকে যেটা, তোমরা যদি এটাকে কখনো পেন্সিল ব্যাটারি খুলে দেখো তাহলে এই বিষয়গুলো তোমরা দেখতে পারবা এবং বুঝতে পারবা, ঠিক আছে। এরপরে দেখো এই যেটা, জি, আহ, কোষটি কিছুদিন ব্যবহার করে অনুপযোগী হয়ে পড়ে কেন, মানে ওই যে এখানে কিন্তু দুইটা প্রশ্ন, ঠিক আছে, ড্রাইসেল থেকে, একটা হচ্ছে ড্রাইসেলের গঠন, আর একটা হচ্ছে এটা কিছুদিন পরে চার্জ শেষ হয়ে যায়, তাই না। তো দেখো, উদ্দীপকের ড্রাইসেলে জারণ বিজারণ বিক্রিয়ার ফলে ইলেকট্রন প্রবাহিত হয় এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। অ্যানোডে জিঙ্ক জারণের মাধ্যমে ইলেকট্রন ত্যাগ করে, দেখো অ্যানোড কি করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক প্লাসে পরিণত হয়। আবার ক্যাথোডে কি হয়, ক্যাথোডে এইগুলো থাকে, এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করে করে অ্যামোনিয়া ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড ম্যাঙ্গানিজ অক্সাইড আর কি, আর পানি তৈরি করবে। এই সামগ্রিক বিক্রিয়া আছে এটা। তো অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। জিঙ্ক ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, কিছুদিন পরে কোষটি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, মূলত জিঙ্ক এখানে থাকে না আর কি, ক্ষয় হয়ে যায়, এর জন্য আর কি অনুপযোগী হয়ে যায়। এরপরে দেখো আর একটা প্রশ্ন, এখানে ড্রাই সেল সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন তো শেষ আর কি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেখো, যেটা এখানে তাপ দেওয়া হচ্ছে, এখানে ছিল ক্যালসিয়াম অক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, তাপ দেওয়ার কারণে কিছু একটা উড়ে যাচ্ছে, এখানে ডি ধাতব একটা পাতক রয়েছে আর কি, ধাতব পাত আর কি। আচ্ছা, তো এখানে বিক্রিয়ক দুটি পানির সাথে পৃথকভাবে বিক্রিয়া করলে উৎপন্ন বিক্রিয়া প্রকৃতি, মানে এই একটা বিক্রিয়ক, এই একটা বিক্রিয়ক, এরা যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে একটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হবে তাপহারী বিক্রিয়া, সেটা দেখাইতে হবে, ঠিক আছে, বিশ্লেষণ করতে হবে। এখন দেখো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা পানির সাথে বিক্রিয়া করলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং এইচসিএল তৈরি হবে। আর এখানে আসে ক্যালসিয়াম অক্সাইড, পানির সাথে বিক্রিয়া করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। প্রথম বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী, দ্বিতীয় হবে মানে প্রথমটা তাপহারী, পরেরটা হবে তাপ উৎপাদী। আমরা চাইলে এটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি সে মতো, গ্রাফ দিয়ে, দেখছো। প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিতীয় বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের শক্তি কম থাকে, বিক্রিয়কের শক্তি বেশি থাকে। আর প্রথম বিক্রিয়া তাপহারী বিক্রিয়া, এটার উৎপাদের শক্তি বেশি, বিক্রিয়কের শক্তি কম থাকে, এইভাবে, ঠিক আছে। এরপরে এই যে আমরা একটু এইভাবে ব্যাখ্যা করতে পারি যে তাপ উৎপাদী বিক্রিয়া, বিক্রিয়ায় মোট শক্তি উৎপাদের মোট শক্তি অপেক্ষা বেশি, অতিরিক্ত শক্তি তাপ শক্তি হিসেবে মিশ্রিত হয়, তাপ উৎপাদী। তারপরে উৎপাদের শক্তি বিক্রিয়কের শক্তি অপেক্ষা বেশি, বিক্রিয়ার জন্য শক্তি পরিবেশ থেকে শোষিত হয়, ফলে মিশ্রণে তাপমাত্রা এখানে কমে যায়। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন অন্য টাইপের আর কি, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া সংক্রান্ত। তা আমাদের দেশে প্রেক্ষাপটে উদ্দীপকের কোন বিক্রিয়াটি বিদ্যুৎ উৎপাদনের জন্য উপযোগী, এই দুটার মধ্যে আর কি, ঠিক আছে। তো এটা আমাদের দেখতে হবে, বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস পোড়ালে টারবাইন ঘুরিয়ে, হ্যাঁ আচ্ছা, এটা প্রাকৃতিক গ্যাস ঘোরালে কি হয়, পোড়ালে কি হয়, তাপ তৈরি হয়, ওই তাপের মাধ্যমে পানিকে বাষ্প আকারে বের করে প্রচন্ড আকারে একটা পাইপের মাধ্যমে বের করে ওখানে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। কিন্তু এটি একটি অনবনযোগ্য জ্বালানি এবং অদূর ভবিষ্যতে মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিল্পায়নের ফলে বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় বিকল্প শক্তির উৎস হিসেবে নিউক্লিয়ার বিদ্যুৎ গুরুত্বপূর্ণ। ইউরেনিয়াম কত 235 থেকে বিপুল শক্তি পাওয়া যায়, যা E=mc² সূত্র অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়। তবে নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হলেও উন্নত দেশগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদভাবে এটি কি করেছে, উৎপাদন করেছে। তাহলে আমরা বলতে পারি বর্তমান ব্যবস্থায় সুষ্ঠু ব্যবস্থাপনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন আমাদের জন্য উপযোগী। এটাই যে যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের দেশেও কিন্তু বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, তাই না। তারপর দেখো যেটা এটার কৌশল ব্যাখ্যা করতে হবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি ইউ ইউ 235, এটাতে একটা ইলেকট্রন দেখো এখানে, মানে এটা নিউট্রন দ্বারা আঘাত করা হচ্ছে, এটা ইলেকট্রনের আঘাত করা হলে এটা ভেঙে যাচ্ছে, দুইটা নিউক্লিয়াসে পরিণত হচ্ছে এবং এখানে তিনটা নিউট্রন তৈরি হচ্ছে এরকম। ওই তিনটা নিউট্রন আরো তিনটা ইউরেনিয়ামকে এরকম ভাবে আঘাত করে
সেম কাজ করবে এবং এখানে প্রচুর পরিমাণ শক্তি তৈরি হবে। কি হবে? প্রচুর পরিমাণে শক্তি তৈরি হবে। দেখো এইভাবে আমরা এটা লিখতে পারি যে এখানে বিক্রিয়াটি হলো নিউক্লিয়ার ফিশন, বিভাজন এবং বা ফিশন বিক্রিয়া, শৃঙ্খল বিক্রিয়াও বলতে পারে। এখানে এই বিক্রিয়ায় ইউরেনিয়াম একটি ধীরগতির নিউট্রন দ্বারা আঘাতপ্রাপ্ত হলে বিয়োজিত হয়ে ব্যারিয়াম এবং ক্রিপ্টন তৈরি করে। একই সাথে 3টি নিউট্রন তৈরি করে। ওই নিউট্রন আবার 3টা ইউরেনিয়ামকে এইভাবে আঘাত করে এইভাবে শক্তি উৎপন্ন করতেই থাকে। এভাবে এই প্রক্রিয়া চলতে থাকে। পরের প্রশ্ন দেখো যে এটা একটা বিক্রিয়া। এখানে এই বিক্রিয়ার সুবিধা অসুবিধা লিখতে হবে। এটা হচ্ছে একটা ইউরেনিয়াম, মানে এটা হচ্ছে চেইন রিঅ্যাকশন। তো চেইন রিঅ্যাকশনের সুবিধা কি? কম জ্বালানির প্রয়োজন হয়, বিপুল পরিমাণ শক্তি পাওয়া যায়, শৃঙ্খল বিক্রিয়ার কারণে নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, জ্বালানির সংরক্ষণ এবং পরিবহন খরচ কম হয়, দেশের মোট বিদ্যুতের মোট বড় অংশ উৎপাদন করা সম্ভব হয়। ঠিক আছে, এটা হচ্ছে কথা। অসুবিধা আছে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, ভীষণ বর্জ্য, পরিবেশ এবং জীব জগতের জন্য ক্ষতিকর, প্রয়োজনীয় ইউরেনিয়াম সব দেশের সহজলভ্য নয়। এগুলো হচ্ছে অসুবিধা। আচ্ছা, এটা শেষ। পরে দেখো অনুশীলনীতে কতগুলো প্রশ্ন দেওয়া হচ্ছে। আমরা এখন মূলত অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো ইলেকট্রোপ্লেটিং কি? ওই যে বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপরে অন্য ধাতুর প্রলেপদাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন? লবণ সেতু ব্যবহার করার অনেকগুলো কারণ আছে। হ্রাসপ্রাপ্ত ধনাত্মক আয়নের সমতা বজায় থাকে, সংযুক্ত করে কোষের বর্তনী পূর্ণ করা যায়, তারপরে বজায় রাখায় বিক্রিয়া স্থায়ীভাবে চলতে থাকে, বিদ্যুৎ প্রবাহ অব্যাহত থাকে এবং কোষের কি হয়, স্থায়িত্ব নিশ্চিত হয়। এরপর দেখো যেটা উদ্দীপকের দ্বিতীয় বিক্রিয়াটি রাসায়নিক বিক্রিয়া নয় কেন? উদ্দীপকের দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে যেটা, এটা তো চেইন রিঅ্যাকশন, তাই না? এই জন্য বলা হয়েছে এটা। দেখো এখানে উদ্দীপকের বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া না, এটা একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা আয়নের বহিস্থ শক্তিস্তরে ইলেকট্রনের আদান প্রদান হয়, কিন্তু এইখানে কিন্তু হয় না। কিন্তু পরমাণু নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না, কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন হয়। উচ্চ গতিসম্পন্ন বা শক্তি সম্পন্ন নিউট্রনের আঘাতে কি করে, তা ভেঙে ধাতুতে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়, আরো 3টা নিউট্রন তৈরি হয় এবং শক্তি তৈরি হয়। ওই 3টা নিউট্রন আবার আরো 3টা ইউরেনিয়ামকে এইভাবে ধ্বংস করে সেম কাজগুলো করে। শক্তি উৎপাদন দেখো, শক্তি উৎপাদনে 1 নং এবং 2 নং এর তুলনা, 1 নং এর সেটা এবং 2 নং এর সেটা দুইজনই শক্তি তৈরি করে, কিন্তু এটা শক্তি তো অনেক বেশি তৈরি হয়, তাই না? এই যে 1 নং এর 2 বিক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় আর কি। পরে দেখো আরেকটা প্রশ্ন এখানে, সংক্ষিপ্ত, এখানেও সৃজনশীল প্রশ্ন। ধাতব পরিবাহী কি? অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন? আচ্ছা, এক অ্যাসিড মিশ্রিত জলে H+ এবং OH- আয়ন মুক্ত অবস্থায় থাকে, এতে অ্যানোড ক্যাথোড নিমজ্জিত করলে H+ ক্যাথোডে এবং OH- অ্যানোডে গমন করে। কি করে, বর্তনী সংযুক্ত করলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় এবং ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। তাই অ্যাসিড মিশ্রিত জলকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। এই পাশে যে অ্যানোডে সংগঠিত বিক্রিয়া, অ্যানোডে কি হয় এখানে? এটা বিগলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, এটা তো দেখা যাচ্ছে ব্যাটারি যুক্ত করা হয়েছে, মানে ব্যাটারি যুক্ত করা হয়েছে, তাই এসে তড়িৎ বিশ্লেষণ হবে এখানে। এই যে দেখো গলিত অবস্থায় এটা ম্যাগনেসিয়াম প্লাস আর Cl- থাকে। তো এখানে এই যে Na+ হলো ক্যাটায়ন এবং Cl- হলো অ্যানায়ন। তো ক্লোরিন আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন আয়নে পরিণত হবে। তার মানে ক্লোরিন হচ্ছে অ্যানোডে যাবে এবং অ্যানোডে যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে এটা। তারপর প্রশ্ন, উদ্দীপকে সংঘটিত বিক্রিয়ায় তড়িৎ প্রবাহের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে। এখানে তড়িৎ প্রবাহিত করতে হবে, তা না হলে তো বিদ্যুৎ প্রবাহিত হবে না। ঠিক আছে, এটাই আর কি। এই যে এইভাবে ব্যাখ্যা করবো সুন্দর করে। হুম, এই যে দেখো যে এরকম এই ক্যাথোডে বিক্রিয়া হয়, ফলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করে অ্যানোড এবং ক্যাথোডে যথাক্রমে জারণ বিজারণ সংঘটিত হয়। এখানে বিদ্যুতের মাধ্যমে বিক্রিয়া চলতে থাকে। পরের প্রশ্ন 3 নাম্বারটা দেখো, এই যে উদ্দীপকটা দেখো, বলছে যে নিচের দুইটা রয়েছে, তড়িৎ বিশ্লেষণ কোষ, গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষ তো বুঝছি যে তড়িৎ বিশ্লেষণ করা হয়, আর গ্যালভানিক কোষ সেটাও কিন্তু আমরা দেখেছি, ওটাতে বিদ্যুৎ তৈরি হয় আর এটা বিদ্যুৎ দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তি উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। পানির তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় কেন? কারণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি হয়, এই যে সালফিউরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম XY দ্রবণ নেওয়া হয় হলে তড়িৎ বিশ্লেষণ দ্বারা এটি নিম্নরূপে বিয়োজিত হয়, যেভাবে আয়নিত হয়ে যায়। দেখো এই যে এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন, তাই না? আর ঘ নাম্বার প্রশ্ন ছিল যে 2 নং এর কোষের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিনা। হ্যাঁ, এটা এই প্রশ্নটা আমরা আগেও দেখেছিলাম, এরকম একটা প্রশ্ন। এখানে জিঙ্ক সালফেট থাকবে, কপার সালফেট। আচ্ছা, জিঙ্ক দণ্ড থেকে ইলেকট্রন ত্যাগ করে চলে আসবে দ্রবণে, ওই 2টা ইলেকট্রন এখানে যাবে। কপার থেকে দ্রবণ থেকে 2টা ইলেকট্রন এখানে যেয়ে ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে করবে। এইভাবে এই বিক্রিয়া চলতে থাকবে। ঠিক আছে, আর মাঝখানে লবণ সেতু ব্যবহার করতে হবে।
তো আমরা আমাদের আলোচনা শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা অন্য অধ্যায় নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।